রোহিঙ্গাদেরকে ফেরত পাঠানোর জন্য যে কূটনৈতিক তৎপরতার প্রয়োজন সেটি কিন্তু অন্যান্য দেশগুলো দেখায়নি, কিংবা নিজ দেশেও রোহিঙ্গাদেরকে নেয়ার মতো কথা কিংবা প্রস্তাব কোনো দেশ বলেনি। ইসরায়েলের মতো একটা রাষ্ট্র, তার পাশে একটা বিশাল বড় রাষ্ট্র হচ্ছে মিশর। এই যে প্যালেস্টাইনিদের উপর এত অত্যাচার চলতেছে, মিশর কিন্তু তার গেট খুলে দিচ্ছে না, রিফিউজি হিসেবে তাদেরকে কিন্তু আসতে দিচ্ছে না। গোটা ইউরোপের প্রায় অর্ধেকের কাছাকাছি জনগণ বাংলাদেশে, অস্ট্রেলিয়া মহাদেশে চাইতেও বেশি জনসংখ্যা বসবাস করে বাংলাদেশের মধ্যে। সেখানে আমরা কি এত লোক নিয়ে ধারণ করতে পারি কিনা? বাংলাদেশে একটা অর্থনৈতিক চাপ আছে না, আমাদের অর্থনৈতিক অবস্থা তো ভালো না। যত দাবি আমরা করি না কেন, যত সংস্কারই হোক না কেন, আপনার যদি মানুষের পরিবর্তন না হলে কোনো কিছুই কিন্তু কার্যকর হবে না। বিশ্বের বিভিন্ন বড় বড় দেশের সাথে বাংলাদেশের যখন বৈঠকগুলো হয়েছে, দ্বিপাক্ষিক বৈঠক, এই রোহিঙ্গা ইস্যু নিয়ে যতবার আলোচনা হয়েছে, বিশ্বের বিভিন্ন দেশ সহায়তা দেওয়ার কথা বলেছে, নানাবিধ আশ্বাস দিয়েছে, কিন্তু রোহিঙ্গাদেরকে ফেরত পাঠানোর জন্য যে কূটনৈতিক তৎপরতার প্রয়োজন সেটি কিন্তু অন্যান্য দেশগুলো দেখায়নি, কিংবা নিজ দেশেও রোহিঙ্গাদেরকে নেয়ার মতো কথা কিংবা প্রস্তাব কোনো দেশ বলেনি। আপনার কাছে কি মনে হয় রোহিঙ্গাদেরকে ফেরত পাঠানোর ক্ষেত্রে যে ধরনের খুব শক্ত কূটনৈতিক তৎপরতা প্রয়োজন, ডক্টর ইউনূস সেটা কতটা পারবেন? ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। তার আগে আমি বলি, বাংলাদেশ যে কথা ভাই বললেন যে রোহিঙ্গা ইস্যুতে আসলে বাংলাদেশও ব্যর্থ হয়েছে এবং আন্তর্জাতিক কমিউনিটিও কিন্তু ব্যর্থ হয়েছে। কারণ হচ্ছে যে আমরা যদি অতীতের আমরা রিফিউজির ইস্যুগুলো দেখি, আপনার সিরিয়ার রিফিউজি, তারপরে ইরাকের রিফিউজি, তারপরে আপনার প্যালেস্টাইনিদের রিফিউজি, এরা তারপরে আপনার লিবিয়ার রিফিউজি, এই রিফিউজিগুলো কিন্তু যখন এক দেশ থেকে আরেক দেশে যায় তখন এরা সম্পূর্ণভাবে কিন্তু ওই দেশে আর প্রত্যাবর্তন করে না। এই অভিজ্ঞতাগুলো আমাদের সামনে থাকা সত্ত্বেও আমরা এতগুলো রোহিঙ্গাকে আমাদের দেশে প্রবেশ করতে দিয়েছি, যেটা সংখ্যা এখন 10-12 লাখ হয়ে গেছে। নট অনলি দ্যাট, এরা তো আবার অনেক সন্তান নেয়, সন্তান ছেলে মেয়ে মিলে এটা হয়তো আগামী দিনে এটা ডাবল হতে যাবে। এই যে ইনফ্লাক্সটার ব্যাপারে আমাদের অনেক আগে সচেতন হওয়া দরকার ছিল। আর যদিও একটা জাতিসংঘে একটা রিফিউজি বিষয় কনভেনশনে কিছু নীতিমালা গ্রহণ করা হয়েছিল, কিছু আইন পলিসি পাস করা হয়েছিল যে পৃথিবীর যে প্রান্তে রিফিউজিরা আসুক না কেন, রিফিউজিদের শেল্টার এবং টেক কেয়ার এবং তাদের মানবাধিকার সুরক্ষার জন্য এবং তাদেরকে দেখভাল করার জন্য আন্তর্জাতিক কমিউনিটি একটা বড় দায়িত্ব পালন করবে। সেক্ষেত্রে কিন্তু করেনি আমাদের আন্তর্জাতিক সংস্থাগুলো। আপনারা একটা জিনিস দেখেন যে ইসরায়েলের মতো একটা রাষ্ট্র, তার পাশে একটা বিশাল বড় রাষ্ট্র হচ্ছে মিশর। এই যে প্যালেস্টাইনিদের উপর এত অত্যাচার চলতেছে, মিশর কিন্তু তার গেট খুলে দিচ্ছে না, রিফিউজি হিসেবে তাদেরকে কিন্তু আসতে দিচ্ছে না, তাই না? কতগুলো জনগণ আছে প্যালেস্টাইনের মধ্যে, অত বেশি না কিন্তু। আর আমরা 7-8 লক্ষ 10 লক্ষ মানুষকে আমাদের দেশে আসতে দিলাম। এখন এরপরে বিশ্ব আমাদেরকে বিভিন্ন ধরনের প্রমিস করলো, এই দেবো সেই দেবো, এই করবো সেই করবো। লোক, আমরা অলরেডি সারা আমেরিকার যত জনগণ আছে তার চাইতে অর্ধেকের বেশি জনগণ বাংলাদেশে বসবাস করে। গোটা ইউরোপের প্রায় অর্ধেকের কাছাকাছি জনগণ বাংলাদেশে, অস্ট্রেলিয়া মহাদেশে চাইতেও বেশি জনসংখ্যা বসবাস করে বাংলাদেশের মধ্যে। সেখানে আমরা কি এত লোক নিয়ে ধারণ করতে পারি কিনা? বাংলাদেশে একটা অর্থনৈতিক চাপ আছে না, আমাদের অর্থনৈতিক অবস্থা তো ভালো না। আমাদের অর্থনৈতিক অবস্থা এখন বহির্বিশ্বরাও তো সেখানে যথেষ্ট অর্থনৈতিক অনুদান আমাদেরকে দিচ্ছে না রোহিঙ্গা বিষয়ে। তো আমি মনে করি এই বিষয়ের একটা জিনিস আপনাকে বলে রাখি, কোথায় যেন সারা বিশ্বের মোড়ল বা নেতা কিংবা লিডার, আমেরিকা যেন কোথায় একটা দুর্বলতা আমেরিকার মধ্যে কাজ করছে। কারণ আমেরিকাই তো আন্তর্জাতিক শক্তিগুলোকে আসলে এনার্জি দেয়, ফুয়েল দেয়। আমেরিকাতে একটা বড় নেতৃত্বের ক্রাইসিস আছে, এর কারণে বিশ্বে একটা নেতৃত্বের অভাব চলছে। আপনি দেখেন দাগেস্তান, চেচনিয়া, বোসনিয়া, হার্জেগোভিনা, এখানে যে বড় বড় ইস্যুগুলো রাশিয়ার সাথে তৈরি হয়েছিল, বিল ক্লিন্টনের সময় এই সমস্যাগুলোর সমাধান কিন্তু ডিপ্লোম্যাটিক ওয়েতে কতবার মিটিং করা হয়েছে, সেটা কিন্তু সমাধান করা হয়েছে। কিন্তু দেখেন আপনি ইউক্রেনের দিকে তাকান, যদি প্যালেস্টাইন ইসরায়েলের সমস্যার দিকে তাকান, যদি রোহিঙ্গাদের সমস্যার দিকে তাকান, এই প্রবলেমগুলো যেন ঝুলে আছে। এই সমস্যার সমাধানের জন্য আন্তর্জাতিক বিশ্ব সেভাবে করে আগ্রহ দেখাচ্ছে না, আমেরিকার মেশিনারি যেন আগের মতো কাজ করছে না। তো আমরা এখানে ঘরের মধ্যেই দেখতে পাচ্ছি আমেরিকা বিগত প্রায় 1 দশক ধরে আমেরিকা একটা বড় শক্তিশালী রাজনৈতিক নেতৃত্বের এখানে একটা ঘাটতি চলছে। হয়তো এটাই হতে পারে। আদারওয়াইজ আমেরিকা যে ভ্যালু অ্যান্ড প্রিন্সিপালের উপর বেস করে জাতিসংঘ তৈরি করেছিল, যে গণতন্ত্র, মানবাধিকার এবং আইনের শাসন সারা বিশ্বে প্রতিষ্ঠিত করার জন্য, এবং আমেরিকা সেটার যে লিডারশিপ তৈরি করেছিল, নিজের যে শক্তি পাওয়ারকে সেই কাজে খরচ করতো, সেই জায়গাটা যেন কোথায় সেই আমেরিকাকে আমরা এখন আর দেখছি না। এখন আমার কাছে মনে হচ্ছে যে আমেরিকা অ্যালায়েন্স তৈরিতে ব্যস্ত, কিন্তু উদ্যোগ নিতে তারা অ্যাকশনস নিচ্ছে না। তাদের প্ল্যান আছে, এক্সিকিউশন হচ্ছে না। তারা গোল তৈরি করে, কিন্তু সেই গোলে পৌঁছানোর জন্য নিজের শক্তি সামর্থ্য নিয়ে ঝাঁপিয়ে পড়ে না। এই কারণেই আমার কাছে মনে হচ্ছে রোহিঙ্গা সমস্যাটার সমাধান হচ্ছে না। তবে আমি মনে করি ভারত, অস্ট্রেলিয়া, এই যে কোয়াডের যে দেশগুলো আছে, এই দেশগুলো যদি একসাথে সংঘবদ্ধ হয়
আমেরিকা, জাতিসংঘ, আন্তর্জাতিক সংস্থাগুলো যদি তার একসাথে হয়, তাহলে রোহিঙ্গা সমস্যার সমাধান করতে কিন্তু আমার বেশি দিন সময় লাগবে না। আর হচ্ছে যে এটা একটা বড় ক্রাইসিস, এবং এই ক্রাইসিসের কিন্তু ভবিষ্যৎ আসলে খুব একটা ভালো না যদি আমরা এটা যদি অল্প সময়ের মধ্যে সমাধান করতে না পারি। জি, আরেকটা বিষয় জানবো, যেটি বলছিলেন যে আমেরিকা প্ল্যান দিচ্ছে কিন্তু আসলে সেটি বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না। মূলত আমেরিকার অনেকগুলো পলিসির উপর কিন্তু বিভিন্ন দেশের রাজনৈতিক, অর্থনৈতিক নানাবিধ প্রেক্ষাপট কিন্তু আসলে নির্ভর করে। সেক্ষেত্রে আসলে আপনার কাছে কি মনে হয় সমাধানটা কি হতে পারে? রোহিঙ্গা সমস্যার সমাধান না, যে কোনো ধরনের সমস্যার সমাধানটা আসলে কি হতে পারে? যেহেতু আপনি নেতৃত্ব সংকটের কথা বলছিলেন, একটা শক্ত নেতৃত্ব গঠনের কথাই বলি, কিংবা আমেরিকাকে সেই পুরনো শক্ত অবস্থানে নিয়ে আসার কথা বলি, কি হতে পারে? দেখেন, আমেরিকা দ্বিতীয় বিশ্বযুদ্ধে যেভাবে নেতৃত্ব দিয়ে আপনার হিটলারকে পরাজিত করেছিল, মুসলিনিকে পরাজিত করেছিল, হিরোহিতোকে পরাজিত করেছিল, এবং এরপরে জাপানের মতো, জার্মানির মতো দেশগুলোকে আবার রিবিল্ড করার জন্য তার ফাইন্যান্স দিয়েছে, ইকোনমি দিয়েছে, তাদের স্টুডেন্ট লক্ষ লক্ষ স্টুডেন্ট এখানে এসে ইউরোপ আমেরিকার মধ্যে স্কলারশিপ নিয়ে আবার তারা ফেরত গিয়ে নিজের দেশকে রিবিল্ড করেছে। আবার আন্তর্জাতিক প্ল্যাটফর্মে জাতিসংঘ তো আমেরিকারই তৈরি। আমেরিকা এই জাতিসংঘ তৈরি করেছে ইন্টারন্যাশনাল পিস অ্যান্ড সিকিউরিটির জন্য, যেখানে জাতিসংঘের সব পৃথিবীর 193টা দেশের রাষ্ট্রপ্রধানরা কিন্তু প্রতি বছর এখানে আসে। এই সেপ্টেম্বর মাসে এখানে আন্তর্জাতিক পিস অ্যান্ড পলিসি নিয়ে তারা কথা বলে, এবং এখানে সাইড বাই সাইড অনেক আলোচনাও হয়। কিন্তু আমরা এই আলোচনাগুলো কিন্তু চলে আসছে জাতিসংঘ প্রতিষ্ঠা হওয়ার পর থেকে, কিন্তু যখন আমরা অ্যাকশন দেখতে চাই থ্রু দ্য গ্রাসরুট লেভেল, তখনই আমরা যেন মনে হয় যে ওখানে অ্যাকশন আসলে যথেষ্ট না। তো এখন আমার কাছে মনে হয় যে আমরা যদি আমেরিকার মানে এটা দেখেন, প্যান্ডেমিক সিচুয়েশনটা হওয়ার পরে, করোনার পরে বিশেষ করে পৃথিবীর সব দেশে আমি দেখছি একটা বড় ধরনের নেতৃত্বের ক্রাইসিস চলছে। ইভেন কি ইন্ডিয়াতে যে সরকারটা এখন এই মুহূর্তে আছে ক্ষমতার মধ্যে, এটা তো মানে একটা বলা যেতে পারে সাম্প্রদায়িক সরকার। এবং আপনি যেটা বলেন একটু আগে, তার স্বরাষ্ট্রমন্ত্রী যেভাবে করে বলে যে বাংলাদেশি অনুপ্রবেশকারীদেরকে পায়ের উপরে তুলে মাথা ঝুলায় রাখা হবে, what kind of language is that? এটা তো কখনো মানে বন্ধুত্ব সুলভ ল্যাঙ্গুয়েজ হতে পারে না। তো এই যে ভারতেও একটা নেতৃত্বের সংকট চলছে, পাকিস্তানে একটা বড় নেতৃত্বের সংকট চলছে, আমেরিকাতে চলছে, ইভেন কি রাশিয়ার মতো দেশেও কিন্তু একটা বড় নেতৃত্ব। পুতিন বহুদিন ধরে বসে আছে, ওখানে গণতান্ত্রিক নির্বাচন হয় না। বাংলাদেশেও তো 17 বছর ধরে হয়নি। পৃথিবীর যেন বেশিরভাগ দেশের মধ্যেই বড় একটা ক্রাইসিসের মধ্যে আছে। এই ক্রাইসিস থেকে যদি আমরা বের হতে না পারি, আমেরিকা যদি তার লিডারশিপকে পুনরুদ্ধার করতে না পারে, তার শক্তি, এখনো আমি বলি আমেরিকা পৃথিবীর সবচেয়ে বেশি ধনী দেশ, আমেরিকা ডিপ্লোম্যাটিক্যালি পৃথিবীর সবচেয়ে স্ট্রং দেশ, মিলিটারিলি পৃথিবীর সবচেয়ে বেশি স্ট্রং দেশ, আমেরিকা সব দিক দিয়ে কিন্তু একটা বড় শক্তি পৃথিবীর মধ্যে। এই শক্তিটাকে যদি আমরা পৃথিবীর সমস্যার সমাধানে যদি আমরা ব্যয় করি, তাহলে কিন্তু পৃথিবীর সমস্যার সমাধান হয়, অতীতে হয়েছে। নট অনলি দ্যাট, এই যে গ্লোবাল ওয়ার্মিং একটা বড় চ্যালেঞ্জ, দরিদ্রতা একটা বড় চ্যালেঞ্জ, যদিও দরিদ্রতার নেতৃত্ব দানকারী পৃথিবীতে নাম্বার 1 পায়োনিয়ার আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস এই মুহূর্তে, আগামীকালকে উনি এটা নিয়ে কথা বলবেন বাইডেনের সাথে। তো আমাদের কাছে কিন্তু আছে, আমেরিকার দরকার শুধু তার ইনফ্লুয়েন্স, তার ইম্প্যাক্ট এন্ড তার পাওয়ারটাকে রাইট ওয়েতে, রাইট জায়গাতে, উইথ রাইট প্ল্যান এন্ড রাইট এক্সিকিউশনে যদি এটাকে কাজে লাগাতে পারে, তাহলে পৃথিবীর অনেক সমস্যার সমাধান সম্ভব। আর যদি না পারে, তাহলে কিন্তু ভবিষ্যতে পৃথিবীও একটা বড় ক্রাইসিসে পরিণত হবে ইন টার্মস অফ ডেমোক্রেসি, কারণ অনেক দেশে এখন ডেমোক্রেসি নাই। আবার ইন টার্মস অফ ক্লাইমেট চেঞ্জ, কারণ পৃথিবীতে আমাদের নেক্সট প্রেসিডেন্ট আমি জানি না কি হবে, যদি ডোনাল্ড ট্রাম্প হয়, হি ইভেন ডোন্ট আন্ডারস্ট্যান্ড ক্লাইমেট চেঞ্জ, হি ডোন্ট বিলিভ ইন ক্লাইমেট চেঞ্জ। তারপরে মনে করেন আরো অন্যান্য ইস্যু, যেমন আইনের শাসন, আন্তর্জাতিক প্ল্যাটফর্ম, যেমন জাতিসংঘ থেকে অনেকে বলে যে এটা একটা স্ট্যাম্প অর্গানাইজেশন, অর্থাৎ জাতিসংঘ একটা প্রতিষ্ঠান হিসেবে আছে, কিন্তু এটার কার্যকরী ভূমিকা নেই। যদি কার্যকরী ভূমিকা আমরা যদি জাতিসংঘে যদি আমরা এখানে গণতন্ত্র যদি তৈরি করতে না পারি, জাতিসংঘে কিন্তু আসলে ডেমোক্রেসি নেই। ওই 5 জন সুপার পাওয়ার কান্ট্রি ওরা যা ডিসিশন নেবে সেটাই কিন্তু হবে। এই যে দেখেন, ইসরায়েল প্যালেস্তান ইস্যুতে 143টা দেশ ভোট দিয়েছে যে ফিলিস্তিনিদের জাতিসংঘে পূর্ণ সদস্য পদ দেওয়া উচিত এবং তাদের স্বাধীনতা হওয়া উচিত। কই, এটা তো কোনো কার্যকরিতা আমি দেখি না। এর মানে জাতিসংঘের মতো প্রতিষ্ঠানটাও কিন্তু ব্যর্থ হচ্ছে এবং ব্যর্থ হওয়ার পথে, এবং অনেকাংশে ব্যর্থ হয়ে গেছে। তাহলে আমরা যদি আন্তর্জাতিক এই সংগঠনগুলোর যদি আমরা শক্তিশালী করতে না পারি, এরা যদি দিন দিন ব্যর্থ হয়, তাহলে পৃথিবীতে একটা বড় ক্রাইসিস তৈরি হতে পারে। And never forget that you never know, the third world war can start any time in future if we don't control all these issues and solve these issues and bring a real solution on the table. তাহলে কিন্তু পৃথিবী একটা বড় ক্রাইসিসের মধ্যে চলে যাবে। গ্লোবাল ওয়ার্মিং এর একটা ক্রাইসিস আসবে, থার্ড ওয়ার্ল্ড ওয়ারের একটা ক্রাইসিস হতে পারে। হু নোজ, আই সি we can speculate a lot of things যদি আমরা এই ক্রাইসিসগুলোকে এখনই রাইট ডিসিশন যদি নিতে না পারি। জি, আমাদের হাতে আসলে অনেকগুলো বিষয় ছিল, অনেকগুলো বিষয় নিয়ে আমরা আলোচনা করতে পারতাম, সময় স্বল্পতার কারণে আসলে বিষয়গুলো সংক্ষিপ্ত করে নিয়ে আসা হচ্ছে। আনাফ আলম,
প্রবাসীরা অনেকগুলো দাবি আসলে তৈরি করেছে, লিখিত আকারে তৈরি করেছে। তারা বলছেন তারা প্রধান উপদেষ্টার কাছে এই দাবিগুলো পৌঁছানোর ব্যবস্থা করবেন। আমি একটু আপনার কাছ থেকে জানতে চাইবো, আপনি যদি দাবিগুলো দেখেন যে দাবিগুলো আসলে এই ধরনের দাবি, যে বিভিন্ন রকম হয়রানির শিকার তারা হন, তাদের জমি জমা দখল হয়ে যাচ্ছে, তাদের টাকা পয়সা যেগুলো বাংলাদেশে রয়েছে সেগুলো তারা ঠিকভাবে ভোগ করতে পারছেন না, তারা হচ্ছে এয়ারপোর্টে হয়রানির শিকার হচ্ছে, এই ধরনের দাবিগুলো আসলে তারা করছেন। একটু আগে আব্দুর রশিদ আইনের শাসন প্রতিষ্ঠার কথা বলছিলেন, এগুলো তো আসলে শুধুমাত্র প্রবাসীদের না, এসব তো আসলে খুব বেসিক একটা জিনিস। মানে আমার জমি বাংলাদেশে আছে, আমার জমি আমি ভোগ করব, এটার জন্য আমার আলাদা করে দাবি জানাতে হচ্ছে। বিষয়টিকে আসলে কিভাবে দেখছেন? আসলে এটা দুঃখজনক, কারণ আমাদের মানসিকতা এমন হয়ে গেছে যে সবাই ভাবে যে আমি দেশে নাই, একটা প্রবাসী সে বাইরে আছে, তার জায়গাটা পড়ে আছে, কেউ দখল করে নেবে। তো এটা তো আসলে দেশে আইনের শাসন না থাকার কারণেই মূলত এটা হচ্ছে। এটা আসলে প্রবাসীদের আলাদা কোনো দাবি হওয়ার কথা ছিল না, যেহেতু আইনের শাসনটি নেই, এই জন্য প্রবাসীরা ঐক্যবদ্ধ হয়ে একটা মানে স্পেশাল ট্রিটমেন্ট চাচ্ছে, যদি কোনো মামলা কিংবা কোনো ধরনের হয়রানির শিকার হয় এটা যদি ব্যবস্থা করতে পারে। কিন্তু আসলে যে জিনিসটা আমি বলবো, আপনার যত দাবি আমরা করি না কেন, যত সংস্কারই হোক না কেন, আপনার যদি মানুষের পরিবর্তন না হলে কোনো কিছুই কিন্তু কার্যকর হবে না। ধরেন বাংলাদেশে কিন্তু আইন আছে, কিন্তু আইনের কিন্তু প্রয়োগ নেই আপনার, বিশেষ করে আপনার যারা, তবে আমি বলবো যে আমি লাস্ট টাইম যখন বাংলাদেশ ভিজিট করেছি আমি দেখছি যে মানে অনেক সিস্টেম অনেক চেঞ্জ হয়েছে। আগে যেমন আপনার লাগেজ কাটার ব্যাপারগুলি থাকতো, এখানে সিকিউরিটির ব্যবস্থা করা হয়েছে এবং খুব মনিটরিং করা হচ্ছে। তার প্রবাসীদের আপনার আমি বিভিন্ন পত্রিকার মাধ্যমে দেখেছি আরো কিছু দাবি দাবা ছিল যে আপনার ওদেরকে বিশেষ করে এনআইডিটা দেওয়া, এনআইডির মধ্যে যদি কোনোভাবে উল্লেখ করা যায় যে আপনার নন রেসিডেন্ট বাংলাদেশি অথবা প্রবাসী এমন কোনো কিছু, তা আসলে এখান থেকে বাংলাদেশে ভোট দিতে পারে। এখন আসলে যারাই দাবিগুলি জানাচ্ছেন ওরা কি আসলে আপনার সকল প্রবাসীর প্রতিনিধিত্ব করেন, এটাও কিন্তু একটা প্রশ্ন। যে দাবিগুলি আমরা জানাচ্ছি এটা কিন্তু বিক্ষিপ্ত ভাবে, এটা কিন্তু আসলে এই দাবিগুলি আপনার কিভাবে আসছে আমি সেটাও জানি না, আমি এত বিস্তারিত দেখি না, বাট কিন্তু যেটা বললাম যে খবরের মাধ্যমে জেনেছি যে, তবে এগুলি যৌক্তিক। একটা প্রবাসী হিসাবে সে আপনার এই প্রবাসে কষ্ট করে বাংলাদেশের আপনার টাকা পাঠাচ্ছে, তার আত্মীয় স্বজন তার পরিবার পরিজন ভালো থাকবে, এবং কেউ যদি এখানে চলে আসে তার যদি সম্পত্তি থাকে এটা যেন মানুষ ভোগ দখল, কেউ যদি দখল করতে না পারে, কিংবা দখল করলেও সে যেন সে মানে আপনার খুব দ্রুত যেন এটা সমাধান করতে পারে, এই জিনিসগুলি আসলে থাকা খুব জরুরি। তা এগুলি হলেই কিন্তু আপনার একটা প্রবাসী বাংলাদেশে কিছু করার জন্য সে উৎসাহিত হবে। তো আমি বলবো যে ছোটখাটো যে দাবিগুলি জানাচ্ছে এগুলি আসলে যৌক্তিক, কিন্তু এর থেকে আমি বলবো, আমি যদি আপনার একজন প্রবাসী হিসাবে যদি আমাকে যদি বলা হয় যে আমি কি চাই, আমি চাই এই বর্তমান সরকারের কাছে প্রত্যাশা থাকবে যে আপনার বিশেষ করে প্রবাসে বাংলাদেশি রাজনীতিটা যেন অ্যালাউ না করে। কারণ এটার কারণে কিন্তু আমরা প্রবাসে যথেষ্ট রকমের বলবো যে আমরা দ্বিধা বিভক্ত বাংলাদেশি রাজনীতি চর্চার কারণে। আমি একজন প্রবাসী হিসাবে, ওনাদের তো আলাদা দাবি থাকবে, কিন্তু আমার দাবি হবে এই প্রজন্মের যে বাংলাদেশের কোন রাজনৈতিক দলের যেন বিদেশে শাখাগুলি না দেয়। আমি এখানে একটু আপনার সাথে একটু যুক্ত করবো, আমার একটু জানার আগ্রহ হচ্ছে, এখানে যে রাজনৈতিক দলগুলো আমরা দেখি, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, যেই রাজনৈতিক দলই হোক না কেন, ABCD, সামগ্রিকভাবে তো আসলে কোনো লাভ হয় না, না বাংলাদেশের লাভ হয় না আমেরিকার লাভ হয়। ব্যক্তিগতভাবে আসলে কোন জায়গাটা লাভবান হওয়ার কারণে তারা আসলে এইভাবে রাজনীতিগুলো এখানে করেন? আসলে আমরা জাতি হিসেবে টাইটেল প্রিয়, নামের পাশে একটা টাইটেল থাকলে ভাল লাগে। সেকেন্ড কথা হলো অনেকের অনেক ধরনের ইচ্ছা থাকে, সে আপনার ধরেন একটা রাজনৈতিক দল করবে, যেটা হলো বাংলাদেশে রাজনৈতিক দল করলে সে বেনিফিটেড হয়, এটা কিন্তু মানুষের মধ্যে একেবারে চরম আকারে এটা পৌঁছে গেছে। এই জন্য কিন্তু সবাই বাংলাদেশের রাজনীতিতে খুব উৎসাহ মনে করে যে আমি যদি একটা কোনো একটা পার্টির যদি কোনো অঙ্গ সংগঠনের আপনার যদি টাইটেলে থাকি, আমি বাংলাদেশে গিয়ে এই নামটা ইউজ করে আমি হয়তো কোনো একটা পারমিট নিতে পারবো, কিংবা আপনার একটা অ্যাপার্টমেন্টের জন্য অ্যাপ্লাই করতে হবে, সরকারি অনেক সুযোগ সুবিধা থাকে। এটা হলো যে আপনার মানে যে আপনার একেবারেই ব্যক্তি কেন্দ্রিক, এটার সাথে এখানকার কমিউনিটির কোনো সম্পর্ক নাই। এটা আমার মনে হয় আপনার দেশের ইকোনমিতেও যে এটা তেমন কোনো ইয়ের অবদান রাখে, এটারও কোনো আমি কোনো তারা আমেরিকার উন্নয়নেও কোনো ভূমিকা রাখতে পারছে না, বাংলাদেশের উন্নয়নেও কোনো ভূমিকা রাখতে পারছে না। আপনার এই দলের কারণে কিন্তু আমরা প্রবাসে যারা মেইনস্ট্রিম রাজনীতি করতে চাচ্ছি কিংবা করার ইচ্ছা প্রকাশ
প্রকাশ করছি, কিন্তু এই বাংলাদেশের রাজনীতির আপনার এই বীজটা বপন করার কারণে কিন্তু আমরা এখানে দ্বিধাবিভক্ত। আপনি একটা ফান্ড রেজিং করতে গেলে দেখে এই লোকটা রিলেটিভ ও কার সাথে আছে, এখন তো মানে ইভেন তো আপনার ছবি ফিল্টারিং করা খুব ইজি। আপনি এক এক দিন এক এক অনুষ্ঠানে গেছেন, আপনার পাশে আওয়ামী লীগের লোক না বিএনপির লোক না জামাতের লোক আপনি তো আর জানেন না, কিন্তু যখন আপনার কোন একটা কিছু করা হয় এগুলি কিন্তু মানুষ দেখে। আপনাকে কিন্তু এখন আবার যে পলিটিসাইজ করা, কালার করা খুব ইজি, অমুক ওই দলের। সো এই জিনিসগুলি আমার মনে হয় যদি যেহেতু একটা পরিবর্তনের দিকে যাচ্ছে, আমি বলবো যে এটা একজন প্রবাসী হিসেবে এটা আমার চাওয়া এবং থাকবে। আমরা সম্প্রতি দেখছি যে আমাদের কমিউনিটিতে বিশেষ করে অনেকের আসলে নানান রকমের বক্তব্য আমরা পাই। আমরা যারা মাঠে কাজ করি, আমরা যারা মাঠে রিপোর্টিং করি, মাঠে সাংবাদিকতা করি, নানান রকমের একটু প্রভাব খাটানোর চেষ্টা, যে ডক্টর ইউনূস আমেরিকায় আসলে আমার বাসায় থাকে, বাংলাদেশের অমুক উপদেষ্টা আমেরিকাতে আসলে আমার বাসায় ওঠে, আমার সাথে বসে চা খায়, এই ধরনের কথা বলে আশেপাশে এক ধরনের প্রভাব সৃষ্টি করা, এক ধরনের সুযোগ সুবিধা নেওয়ার চেষ্টা করা, এটার খুব একটা দৌরাত্ম্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এটা আসলে যখন উনি ওনাকে প্রধান উপদেষ্টা করার একটা প্রস্তাব আসছে, উনি শপথ নেওয়ার আগে ওই দিন থেকে আমি দেখতে পাচ্ছি যে ফেসবুকে ওনার সাথে কে কখন ছবি তুলছে, কখন কার সাথে এয়ারপোর্টে দেখা হয়েছে, কখন নিউ ইয়র্কের জ্যাকসনের দেখা হয়েছে, সবাই কিন্তু ছবি মোটামুটি শেয়ার করা, মানে ছবি বিক্রির মধ্যে একটা এটা কিন্তু শুরু হয়ে গেছে। তো আসলে আমি যেটা আপনি বললেন যে এটা একেবারে কাম্য না, আমরা ওনাকে সুযোগ দেওয়া দরকার। আমি যেটা বলার চেষ্টা করি, ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে আসতে হবে আমাদের, যে আমি একটু বেনিফিটেড হব, এটার থেকে বড় কথা হলো উনি দেশের জন্য কি করতে চাচ্ছেন, আমরা কিভাবে ওনাকে সহযোগিতা করতে পারি। দেখেন আপনি, উনি আজকে আসবে, আমার বিভিন্ন পত্রিকা কিংবা ফেসবুকের মাধ্যমে দেখতে পাচ্ছি যে এক পক্ষ ওনাকে ওইখানে হেনস্থা করতে যাবে, কিন্তু অনেক আরেকটা পক্ষ কিন্তু আপনার উনি কিন্তু এখনো পর্যন্ত বাংলাদেশের কোন রাজনৈতিক কোন দল করেন আমরা কিন্তু কেউ জানি না, কিন্তু আরেক পক্ষ যাবেন ওদেরকে কাউন্টার করতে, আলটিমেটলি কিন্তু আপনার কাউন্টার করতে গিয়ে ওনাকে বিএনপি বানিয়ে ফেলবেন অথবা জামাত বানিয়ে ফেলবেন, কিন্তু কোনোটাই কিন্তু কাম্য না। সো এই জিনিসগুলিতে একেবারে আমি বলবো যে শুধু একমাত্র মানে বাংলাদেশিরাই এটা বেশি করে, যে অনেক দেশের নেতারা তো না কেউ জানেও না, একেবারে নরমাল প্রটোকল দিয়ে, বিশেষ করে আপনার তবে একটা জিনিস ভালো যে এবার জ্যাকসনেটে একটু মানুষ শান্তি পাচ্ছে, এট লিস্ট আপনার বিগত দিনগুলিতে যেগুলি হতো সেগুলি হচ্ছে না, কিন্তু এয়ারপোর্টে হয়তো হবে আর জাতিসংঘের সামনে হয়তো কিছুটা হবে। আমরা যেহেতু সংস্কারের কথা বলছি, তো একজন প্রবাসী হিসেবে আপনার দাবি থাকবে এই জায়গাটাতেও যেন সংস্কার করা হয়। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আব্দুর রশিদ, আপনি আসলে একটু যোগ করবেন কিনা? আপনি একজন আইনের লোক, প্রবাসীরা যেই দাবি করছেন আমার কাছে আসলে মনে হচ্ছে যে এই দাবিগুলো যদি আমি দেখি, বিক্ষিপ্ত ভাবে হোক বিচ্ছিন্ন ভাবে হোক, আমার জমি আমি ভোগ করব, আমি বাংলাদেশে যাব, আমার নিরাপত্তা দিতে হবে, আমি টাকা পাঠাবো, আমার টাকা আমি পাঠাবো, আমার পরিবারের লোক ভোগ করবে, এটাকে আসলে দাবি কেন জানাতে হবে? আইনের এইটুকু শাসন কেন বাংলাদেশে থাকবে না? পৃথিবীর যে কোনো উন্নয়নের জন্য আপনার যেটা সবচেয়ে বেশি দরকার কি, compassion, sensitivity towards other people whose voice has not been heard and who don't speak and we speak their words. এই নীতিটা যখন আমরা মেনে চলবো, দেখেন একটা শিশু কিন্তু একটা মায়ের কাছে চায় না যে ড্রাইভার চেঞ্জ করে দেও, তাকে খাবার দিই, হয়তো খাবার লাগলে সে ক্ষুধা লাগলে সে কাঁদে, কিন্তু মাই বুঝে তার কখন কি দিতে হবে ট্রিটমেন্টটা। তো আমরা এই সব সম্ভবের এই বাংলাদেশের প্রায় 2 কোটি মানুষের মতো মানুষ আমরা পৃথিবীতে বিচরণ করছি বৈধ অবৈধ মিলে। প্রতি বছর আমরা যে পরিমাণ রেমিটেন্স পাঠাই সেটাতে 4টা পরিমাণ পদ্মা সেতু তৈরি করা সম্ভব বাংলাদেশে। এই 2 কোটি মানুষ আসলে চাইটা কি আপনাদের কাছে? আমরা তো বাংলাদেশি। এখানে এসে আমি আমেরিকাতে 20 বছর ধরে আছি, বিলিভ মি, এই যে সুন্দর আমেরিকার শহর হাডসন নদী, আজ পর্যন্ত কোনোদিন স্বপ্নে আমি এম্পায়ার স্টেট বিল্ডিং দেখিনি, এই নদীটাও দেখিনি, খালি আমার ওই গ্রামী ভাষায় বাংলাদেশি ভাষায়। এর মানে আমরা বাংলাদেশি। বাংলাদেশের মানুষের যে পরিমাণ অধিকার এবং আছে সেই সমান পরিমাণ অধিকার আমি ডিজার্ভ করি। আমাকে কেন এয়ারপোর্টে নেমে হ্যারাস করা হবে, আমার ব্যাগ কাটা হবে? আমার সম্পত্তি আত্মসাৎ করার জন্য কেন আমাকে পিটিয়ে মেরে ঝুলিয়ে দেওয়া হবে গাছের মধ্যে কিংবা বাড়ির মধ্যে? এই ধরনের এমন বলেন অপলাপ কোন ধরনের অত্যাচার প্রবাসীদের সাথে বাংলাদেশে হয়নি? সব ধরনের। এর বিনিময়ে আমরা কি পেয়েছি? এই সরকার ক্ষমতায় এসে চালু করেছে কি আমাদেরকে এয়ারপোর্টে স্যার বলে একটু সার্ভিস দেওয়া। রিয়েলি উই ওয়ান্ট ইট? কখন আমরা বলেছি আমরা স্যার বলা শুনতে চাই?
না, আমাদের ব্যাগের প্রোটেকশন দেন, আমাদের জীবনের নিরাপত্তার প্রোটেকশন দেন। আমরা বাংলাদেশের সবচেয়ে বেশি টাকা পাঠাই যে রেমিটেন্স দিয়ে পদ্মা সেতু, যমুনা সেতু, ওই সেতুর প্রত্যেকটা ইটের মধ্যে আমাদের রক্তের নাম লেখা আছে আমাদের। আমরা চাই প্রবাসীদের জন্য একটি ট্রাইব্যুনাল, যেখানে প্রবাসীদের মানে যে কোনো অন্যায়ের বিরুদ্ধে দ্রুত ওখানে বিচার হবে। পুলিশদের কাছে এমন ধরনের নির্দেশনা সরকার থেকে যে প্রবাসীরা যদি তার নিজ এলাকায় হ্যারাসমেন্টের শিকার হয়, তারা ফোন কল করার সাথে সাথে তাদেরকে ওখানে গিয়ে রেমিডি দিতে হবে। আমরা চাই ভোটাধিকার, কারণ আমরা বাংলাদেশকে ভালোবাসি। আমরা কেন ভোটাধিকার পাবো না? আমরা যদি রেমিটেন্স পাঠিয়ে থাকি, তাহলে আমরা ভোটাধিকার পেতে আমাদের সমস্যাটা কোথায়? আমাদের জন্য একটা আইন যদি করা যেতে পারে, একটা মন্ত্রণালয় আছে, সেই মন্ত্রণালয় মায়ের মতো। বাংলাদেশ আমাদের মা, কিন্তু এই মা আমাদেরকে, আমাদের দাবি কি, আমাদের অধিকার কি, আমাদের হৃদয় কি বলে সেটার প্রতি সেন্সিটিভ না, কম্পেশনেট না। তো আমাদেরকে চাইতে হবে কি জন্য? আমরা যদিও 10 বছর ধরে এসব চেয়ে আসছি, 20 বছর ধরে আমরা এসব চেয়ে আসছি, কিন্তু আমাদের চাইতে হবে কেন মায়ের কাছে? মা তো নিজেই বুঝবে তার 2 কোটি সন্তান দেশের বাইরে আছে, তাদের আসলে কি কি দরকার। অসংখ্য ধন্যবাদ। আরেকটা জিনিস ছোট্ট একটু অ্যাড করি, যেটা আপনি বললেন যে আমাদের মানে এই মুহূর্তে প্রত্যাশাটা যেটা করা উচিত ডক্টর ইউনূসের কাছে, যে আমাদের দরকার নেই, যদি কিছুও না দেন, ভালো একটা বাংলাদেশ তৈরি করে দেন, যেখানে গণতন্ত্র থাকবে, মানুষ নির্ভয়ে ভোট দিতে যেতে পারে, যাকে ভয় পেতে হবে না। আমাদেরকে এমন একটা বাংলাদেশ যেখানে আইনের শাসন থাকবে। তাহলে আমি প্রবাসী ওখানে যদি যাই, আমাকে যদি কেউ হ্যারাসমেন্ট করে, হুমকি দেয়, আমার জমি নেয়, অটোমেটিক সিস্টেম আমার জন্য কাজ করবে, আমার রেমিডির জন্য। আমাকে সেই বাংলাদেশ উপহার দেন যেখানে কোনো হিন্দু কিংবা সংখ্যালঘুদের বাড়িঘর জ্বলবে না, যেখানে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ একসাথে, এই নিউ ইয়র্ক শহরে যেমন আমরা 150 দেশের মানুষ একসাথে বসবাস করি, কেউ কাউকে ঘৃণা করি না, সবাই সবাইকে ভালোবাসি, আমাকে সেরকম বাংলাদেশ দেন, তাহলে আর কিচ্ছুই লাগবে না। নিশ্চয়ই আমাদের আলোচনা আরো চলতে পারতো, আজকের মতো সময় শেষ হয়ে গেছে। আব্দুর রশিদ, আহনাব আলম, দুজনকে ধন্যবাদ সময় দেওয়ার জন্য। If you're wondering, should I get my COVID shot? Think about other people. Set a date to get your COVID shot and RSV if eligible. Learn more at nj.gov/health/vaccines. নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।